হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 17 যেটা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থিওরেমস অফ কনকারেন্স এটা স্টার্ট করেছিলাম, এবং আগের দিন আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম, দ্যাট মিনস অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, ভরকেন্দ্র কী। তো সেগুলো অবশ্যই দেখে নাও, কারণ কি এখানে আমরা কোয়েশ্চেন স্টার্ট করবো এক্সারসাইজের। সেই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে কিন্তু এখানে বুঝতে পারবে না, আর আমি বেসিক কনসেপ্ট এখানে আর রিপিট করবো না। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখে নাও, চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, দেখো ক্লাস 9-এর প্লেলিস্টে পেয়ে যাবে। তো দেখো, এখানে এবার আমরা স্টার্ট করছি আমাদের এক্সারসাইজের কোয়েশ্চেন। প্রথমে কোয়েশ্চেনটা আমরা পড়ে নিই, চলো। ফার্স্ট কোয়েশ্চেন যেটা বলছে, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তঃসমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। ফার্স্ট কোয়েশ্চেন যেমন বলছে সেই হিসাব মতন আমি এখানে চিত্রটা আঁকছি। এই সাপোজ একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, অ্যাঙ্গেল বি কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডক মানে কি, এটা সমান দুভাগে ভাগ করেছে, এটাও সমান দুভাগে ভাগ করেছে। যদি নাম দিই, সাপোজ মনে করো এটা B1, এটা B2, তো B1 B2 সমান, এটা C1, এটা C2, তো C1 C2 সমান। সমদ্বিখণ্ডক মানে কি, এটাই কোণটিকে সমান দুভাগে ভাগ করেছে, এটা তোমাকে বলে দিয়েছে। প্রমাণ কি করতে হবে, অ্যাঙ্গেল BIC, অ্যাঙ্গেল BIC সাইডে লিখি, অ্যাঙ্গেল BIC ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে, 90 প্লাস, এটা ইজ ইকুয়াল টু প্রমাণ করতে হবে 90 প্লাস অ্যাঙ্গেল BAC বাই 2। ঠিক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো দেখি কীভাবে প্রমাণ করা যায়। তো সবার প্রথমে দেখো এই ছোট ত্রিভুজটাকে দেখো, অ্যাঙ্গেল ত্রিভুজ BIC, ত্রিভুজ BIC এর, আচ্ছা সবার প্রথমে কি প্রদত্ত এই সমস্ত দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে বলে, এটা যেটা আমরা সব কোয়েশনে লিখি সেগুলো লিখে নিলে। আমি মেন প্রমাণ পাটে চলে আসছি, যে প্রমাণ থেকে কি লিখতে হবে। তো ত্রিভুজ BIC এর এই অ্যাঙ্গেলটা মানে কি, BIC কি হবে বলো তো? আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180, তাই তো? তাহলে এই কোণটা মানে কি, 180 থেকে যদি এই কোণটা মাইনাস করে দিই, আমি এই ছোটো ত্রিভুজের কথাটি বলছি, BCI, যেখানে এই কোণটা আমি B2 নাম দিয়েছি আর এই কোণটাকে আমি BC1 নাম দিয়েছি, B নয় C1, আচ্ছা এটা B1 B2, এটা C1 C2টা এর মতোভাবেই দিই, কারণ এটা উপরেরটা 1 দিই, নিচেরটা 2 দিই, তাহলে সমান সমান লাগবে, তো এটা 2 দিই, ঠিক আছে। তো দেখো এই কোণটা মানে কি, তাহলে 180 থেকে এই কোণটা মাইনাস করে দাও, তবে এই কোণটা পাবে। তাহলে আমি এখানে লিখতে পারি 180 মাইনাস অ্যাঙ্গেল B2 মাইনাস অ্যাঙ্গেল C2। দেখো এখানে কারোর কোনো কনফিউশন আছে, এটাকে ক্লিয়ার করো, কি অ্যাঙ্গেল BIC মানে কি, 180 থেকে B2 আর C2 কোণটাকে আমরা মাইনাস করে দিলাম, করতে পারি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার আমরা কি করব, এই জিনিসটা নিয়ে আসবো কোনো না কোনোভাবে এর থ্রুতে। তো আমি করছি কি, এই কোয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, দ্যাট মিনস টুয়াইস অফ অ্যাঙ্গেল BIC ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 180কে 360 হয়ে গেল, মাইনাসের মাইনাসটা কমান নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মাইনাস টুয়াইস অফ অ্যাঙ্গেল B2 প্লাস টুয়াইস অফ অ্যাঙ্গেল C2। দেখো মাইনাস কমন নিয়ে নিয়েছি, যার জন্য এখানে ভিতরে কি দুটোই প্লাস হয়ে যাচ্ছে, অথবা মাইনাস না কমন নিয়েও করতে পারো, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই। যদি না চাও কমন নিতে, বাস ব্র্যাকেট ছড়িয়ে দিলে, তাহলে দুটোতেই কি মাইনাস মাইনাস সাইন থাকবে, ঠিক আছে, কনফিউজড হওয়ার কিছু নেই। এবার কি হচ্ছে দেখো, 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল যে B2 তার ডাবল, তো B2 এর ডাবল মানে কি, পুরো অ্যাঙ্গেলটা, B2 এর ডাবল মানে কি পুরো অ্যাঙ্গেলটা, তো সেখানে আমি লিখতে পারি এই পুরো অ্যাঙ্গেল ABC, দেখো তো ABC লিখতে পারি, যার জন্যই আমরা 2 দিয়ে গুণ করলাম, কারণ B2 এর ডাবল মানে কি, B2 এর ডাবল, কারণ B2 তো পুরো তো অর্ধেক, তাহলে B2 এর ডাবল মানে কি পুরোটা, আর পুরোটা মানে অ্যাঙ্গেল B, আর সিমিলারলি C2 এর ডাবল মানে কি পুরোটা, দ্যাট মিনস অ্যাঙ্গেল ACB, ক্লিয়ার। এবার 360টা আমি কী করছি, 180 আর 180তে ডিভাইড, মানে আলাদা আলাদা করে দিচ্ছি, 180 আর 180 মিলে 360টা দুটো পার্টে করে দিলাম, 180 মাইনাস অ্যাঙ্গেল ABC মাইনাস অ্যাঙ্গেল ACB। আমরা আমাদের প্রমাণের খুবই কাছে চলে এসেছি। এবার দেখো এই পার্টটাকে একটু লক্ষ্য করো, 180 থেকে এই বড় ত্রিভুজটা যদি লক্ষ্য করে থাকো, ত্রিভুজ ABC এর এই কোণটা মানে কি, BAC মানে কি, 180 থেকে যদি এই কোণটা মাইনাস করো, সিমিলারলি যে কনসেপ্ট আমরা ছোটো ত্রিভুজের ক্ষেত্রে লাগলাম, সেম কনসেপ্ট এখানে লাগাচ্ছি। দেখো 180 থেকে এই কোণটা মাইনাস হয়েছে, মানে কি এই কোণটা ত্রিভুজ BAC, তো দেখো 180 প্লাস ত্রিভুজ নয় অ্যাঙ্গেল
BAC। দেখো প্রমাণ হয়ে গেল। এবার এখানে কি এই 2টাকে জাস্ট এদিকে সরিয়ে দেবে। তো নেক্সট লাইনে লেখো এটা, বা অথবা এখানে ওপরটাই লিখছি আমি। তাহলে অতএব অ্যাঙ্গেল BIC কি হয়ে যাবে, 2টার দিকে সরিয়ে দিলে এটা 90 হয়ে গেল, আর এখানে হয়ে গেল অ্যাঙ্গেল BAC/2। দেখো প্রমাণ করে দিলাম, ইজি। জাস্ট একটু টেকনিক লাগিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এভাবে করে আমরা জিনিসটাকে নিয়ে চলে এলাম। তো দেখো সেকেন্ড কোয়েশ্চেনে বলছে একটি ত্রিভুজের মধ্যমা, 3টি মধ্যমার দৈর্ঘ্য যদি সমান হয় ত্রিভুজটি সমবাহু। তো প্রথমে তোমাকে একটা ত্রিভুজ এখানে ABC, এই ত্রিভুজটা সমান বা কিছু বলে দেয়নি, যে কোনো একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের ABC, এই ত্রিভুজের মধ্যমা 3টি সমান। মধ্য মানে কি, এই মধ্যবিন্দু থেকে বিপরীত যে শীর্ষবিন্দুর যোগফল, এটা মধ্যমা। সাপোজ AD BE, আর এটা ঠিক মিড পয়েন্টটা যুক্ত করবে, ঠিক আছে, CF। AD BE CF 3টি মধ্যমা তোমাকে বলে দিচ্ছে, এই AD BE আর CF এই 3টি সমান তোমাকে বলে দিচ্ছে। তোমাকে প্রমাণ করতে হবে এটা সমবাহু ত্রিভুজ, দ্যাট মিনস AB BC আর CA এই বাহুগুলো সমান, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে প্রদত্ত প্রমাণ করতে হবে, সেগুলো লিখে নিলে। সমবাহু ত্রিভুজ মানে কি, 3টে বাহুই সমান, এটা তো তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো তার জন্য আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে আগাবো। তো দেখো আমরা জানি ত্রিভুজের মধ্যমা 3টি যেখানে মিলিত হয় সেটাকে আমরা ভরকেন্দ্র বলি। তো মধ্যমা 3টি সাপোজ এখানে G বিন্দুতে মিলিত হয়েছে। ত্রিভুজের মধ্যমা 3টি একটু লিখতে পারো কি, ত্রিভুজের মধ্যমা 3টি G বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি G ত্রিভুজ ABC এর কি ভরকেন্দ্র। আমরা জানি মধ্যমাত্রায় যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র এই যে আমাদের যে বিন্দু, এটা যে ভরকেন্দ্র, আমরা জানি ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। দ্যাট মিনস এই যে AG এটা 2, এটা 1, সিমিলারলি এখান থেকে এটা 2, এটা 1, সিমিলারলি CGটা 2 পার্ট, এটা 1 পার্ট। এটা তো আমরা জানি কি ভরকেন্দ্র এই যে মধ্যমাটাকে 2:1 অনুপাতে, মানে এটা 2 ভাগ হয় আর এটা 1 ভাগ হয়। সিমিলারলি এই মধ্যমাটাও এখান থেকে এটা 2 ভাগ হবে আর এটা 1 ভাগ হবে। তো আমরা জানি কি ভরকেন্দ্র কি এই G বিন্দুটি মধ্যমা 3টিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো সেটাই আমরা লিখব। আমরা জানি ভরকেন্দ্র মধ্যমা ত্রয়কে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো বিভক্ত করে, এটুকু লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, উপরের পোর্শনটা যদি আমরা একটু ক্লিয়ার করি, এখানটা একটু ক্লিয়ার করছি, কি AG/GD ইজ ইকুয়াল টু CG/GF is equal to BG/GE is equal to 2x/x, কারণ কি 2:1 অনুপাতে বিভক্ত করে মানে কি 2/1 লিখে দেখাচ্ছি। দেখো 2/1, এটা অনুপাত আছে, তো সেটাকে আমরা কি করে দিই, যখন অনুপাত থাকে আমরা x লাগিয়ে দিই। তো 2x/1x মানে কি অনলি x। তো তার মানে এটা 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে আমরা এই কন্ডিশনটা লিখতে পারি। ঠিক ক্লিয়ার? তো দ্যাট মিনস এখান থেকে আমরা আরও বলতে পারি কি AG CG আর BG যেটা সেগুলো 2x হলো, আর GD GF আর GE সেগুলো x হলো। এই 3টি x এর সঙ্গে সমান, এই 3টি x এর সঙ্গে সমান। এবার ত্রিভুজ AGF আর DGCকে দেখো, ত্রিভুজ AGF আর GDC এই ত্রিভুজ দুটির কথা বলছি। আমাকে কি প্রমাণ করতে হবে সেটা মাথায় আছে তো? আমাকে প্রমাণ করতে হবে AB BC আর CA এই বাহু 3টি সমান। তো এই ত্রিভুজের দেখো, এই ত্রিভুজ দুটিকে আমি সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করে কি লাভ সমস্ত ক্লিয়ার হবে, আগে প্রমাণটা করে তারপর বলবো। প্রথমে আমাদের যে কন্ডিশন দিয়েছিল তা থেকে আমরা যা যা লিখতে পারি সেটা লিখে দিলাম, তার থেকে আর বেশি কিছু লিখলাম না। এবার আমি ত্রিভুজ AGF
ত্রিভুজ এজিএফ এবং ডিজিসি এর মধ্যে তিনটি কন্ডিশন সমান দেখাবো। ফার্স্ট কন্ডিশন কি দেখো, ফার্স্ট কন্ডিশন যেটা আমরা এইমাত্র এখানে বললাম কি এর এজিটা 2x আর এর সিজিটা 2x, কারণ এজি সিজি তো সমান, তো আমি লিখতে পারি এজি ইজ ইকুয়াল টু সিজি, ব্র্যাকেটে লিখে দেবে পূর্বে প্রমাণিত, মানে কি একটু আগেই আমরা প্রমাণ করেছি। নেক্সট নাম্বার টু জিডি আর এর জিএফ সমান, জিডি আর জিএফ সমান, তো জিডি ইজ ইকুয়াল টু জিএফ, এটাও কি পূর্বে প্রমাণিত, ঠিক। আর 3 নম্বর পয়েন্টে কি লিখবে, 3 নম্বর পয়েন্টে লিখবে এই যে বিপ্রতীপ কোণ দুটি সমান এজিএফ, অ্যাঙ্গেল এজিএফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিজিসি, দেখো এজিএফ আর ডিজিসি এই যে ক্যাচির মতো অ্যাঙ্গেল, এই কোণ দুটি সমান, ঠিক আছে, ব্র্যাকেটের রেজাল্ট লিখে দিলে তিনটে জিনিস সমান দেখিয়ে দিলাম। তাহলে অথবা আমরা কি বলতে পারি, এই পার্টটাও মুছে দিই, এটার আমাদের প্রয়োজন নেই, তো এখান থেকে উপরে চলে আসছে। অথবা আমরা বলতে পারি ত্রিভুজ কি নাম দিয়েছিলাম, এজিএফ সর্বসম হয়ে গেল ত্রিভুজ ডিজিসি এর সঙ্গে ত্রিভুজটি সর্বসম হয়ে গেল। কোন সর্বসমতার শর্ত অনুযায়ী, মানে আমরা কি কি এখানে দেখালাম, সাইড, অ্যাঙ্গেল আর সাইড, দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল, তো এস কোন সর্বসমতার শর্ত অনুযায়ী, এস সর্বসমতার শর্ত অনুযায়ী এটা সর্বসম হয়ে গেল। মানে কি আমরা কেন সর্বসম প্রমাণ করলাম, সর্বসম হয়ে গেল মানে কি এর বাকি যে করসপন্ডিং সাইড সেগুলোও সমান হয়ে যাবে, এই সাইডের সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটা তো বলেই দিয়েছিলাম, দ্যাট মিনস এএফ এর সঙ্গে ডিসিও সমান হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারবো কি এএফ ইজ ইকুয়াল টু ডিসি বাই সিপিসিটি, তাই তো। এর শর্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারি কি এএফ আর ডিসিও সমান, তাহলে এএফ যদি ডিসি হয়, এএফ আর ডিসি যদি সমান হয়, তাহলে টুয়াইস অফ এএফ ইজ ইকুয়াল টু টুয়াইস অফ ডিসি হতেই পারে, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। আর এএফ এর ডাবল মানে কি, এফ তো এ বি এর মধ্যবিন্দু ছিল, কারণ মধ্যমা ছিল, তাহলে এএফ এর ডাবল মানে কি, এখানে আমরা লিখবো এ বি ইজ ইকুয়াল টু, আর ডিসি এর ডাবল মানে কি বিসি, এটা আমার মাথায় আছে না, আমাকে দেখাতে হবে এ বি বিসি আর সি এ সমান। তো সিমিলারলি আমরা এদিক থেকে এই দুটো অন্য দুটো ত্রিভুজ আমরা ধরে, মানে একটা এই দিকের একটা এই দিকের ধরে আমরা এটাও প্রমাণ করে দিতে পারবো কি সি এর সঙ্গে এ বি সমান। তো সেটা আমরা প্রমাণ করার দরকার নেই, এখানে আমরা লিখে দেবো কি একইভাবে আমরা প্রমাণ করতে পারি যদি এটা নিই, তাহলে এসি আর এবি সমান হবে, এসি ইজ ইকুয়াল টু এবি, তাহলে অতএব এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিএ, অতএব এবিসি একটা কি সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার হলো কীভাবে কনসেপ্টটা নিয়ে এলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমাপতিত হয়। দেখো কথাটার মানে কি, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্টে ক্লিয়ার করে দিয়েছিলাম অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্বকেন্দ্র বা লম্ববিন্দু কি, ঠিক আছে। তো সেটা যদি দেখে না থাকো এখানে কিছুই বুঝতে পারবে না, তো বেসিক কনসেপ্ট অবশ্যই দেখে নাও, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছি 4টে কেন্দ্রই কি সেম, একই, সমাপতিত কথাটার মানে কি সেম বিন্দু হবে, একই বিন্দু হবে। আমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ না এঁকে মনে করে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এরকমভাবে, তো এর ক্ষেত্রে আলাদা কেন হবে সেটা একটু দেখাই, দেখো একটু ফিগারে। অন্তঃকেন্দ্র মানে কি বলেছিলাম, কোণগুলির সমদ্বিখণ্ডক, তো কোণগুলির সমদ্বিখণ্ডক করো, এই কোণটাকে দুভাগে ভাগ করলে, এই কোণটাকে দুভাগে ভাগ করলে, এই কোণটাকে দুভাগে ভাগ করলে, তো এই যে বিন্দুটা পেলে এটাকে আমরা বলছি অন্তঃকেন্দ্র, কোণের সমদ্বিখণ্ডককে। আবার ভরকেন্দ্র আমরা কাকে বলি, ভরকেন্দ্র বলি আমরা মধ্যমা তিনটে যেখানে মিলিত হয়। তো মধ্যমা মানে কি, যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দুর যোগফল, তো এটা ঠিক আছে, এর মধ্যবিন্দু বিপরীত শীর্ষবিন্দুর যোগফল, এখানে এর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দুর যোগফল। তো এক্ষেত্রে দেখতে গেলে দেখো এখানে বিন্দুটা পাচ্ছি আমরা, এক্ষেত্রে এটা আমাদের কি ভরকেন্দ্র হলো, এটা অন্তঃকেন্দ্র হলো, তাহলে বিন্দুগুলো আলাদা আলাদা হলো না। তো কিন্তু বলছে সমবাহু ত্রিভুজটি যদি সমবাহু মানে 3টি বাহুই যদি সমান হয় সেক্ষেত্রে সব বিন্দুই সমান। দেখেও বোঝা যাচ্ছে কি, এই দেখো এটা আমরা মধ্যমা করছি, তো মধ্যমার ক্ষেত্রে এটা আমাদের, এটা একটু সাইড দিয়ে চলে গেল, দাঁড়াও। তো মধ্যমার ক্ষেত্রে দেখো এটা আমাদের কি ভরকেন্দ্র, জি, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি ভরকেন্দ্র।
আবার অন্তঃকেন্দ্র মানে কি, কোণগুলির সমদ্বিখণ্ডক। তো দেখো কোণগুলিও সেম হবে, কোণের সমদ্বিখণ্ডক এখানে এখানে আলাদা আলাদা লাইন হবে না, কারণ ত্রিভুজটা কি দেখো সমবাহু ত্রিভুজ। আবার লম্ববিন্দু মানে কি, যে লম্ব সমদ্বিখণ্ডক, তো এখানে দেখো লম্বটাও সেম হবে, যেটাই মধ্যম হবে সেটাই লম্ব হবে, দেখো তবেই 90 হবে। তো যার জন্য এখানে এই বিন্দুটা সব ক্ষেত্রে সেমই হবে। তো সেটা এবার আমাদেরকে লিখে দেখাতে হবে, শুধু তো আমরা বললে হবে না, এটা কীভাবে লিখবো সেটা দেখো। তার জন্য দেখো আমি প্রথমে একটা বৃত্ত আঁকছি। দেখো একটা বড় করে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের মধ্যে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এই একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। ঠিক আছে, এটা একটু এদিক দিয়ে হবে, একটা মোটামুটি একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি আন্দাজে। ঠিক আছে, এবার এই ত্রিভুজের মধ্যে আর একটা বৃত্ত আঁকবো, এই ত্রিভুজের মধ্যে আর একটা বৃত্ত আঁকলাম। দেখো কেন আমি বৃত্তের এখানে কনসেপ্ট নিয়ে আসছি সেটাও বলবো, আগে বৃত্তটা ভালোভাবে আঁকতে দাও। এই দেখো মোটামুটি একটা আঁকলাম। তো দেখো এই ত্রিভুজের মধ্যে যেটা বৃত্তটা হয় তাকে আমরা বলি অন্তর্বৃত্ত, আর বাইরের যে বৃত্তটা হয় তাকে আমরা বলি পরিবৃত্ত। তো এই অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত কেন নিয়ে এলাম, কারণ কি জানো, আমরা জানি কি ত্রিভুজের এই যে কোণের সমদ্বিখণ্ডক, কোণগুলোকে যদি দুভাগে ভাগ করো তাহলে এই যে বিন্দুটা পাও সেটা আমাদের কি হয়, অন্তঃকেন্দ্র, তাই তো অন্তঃকেন্দ্র। তো উল্টো দিক দিয়ে দেখতে গেলে এই যে বিন্দুটা মানে এখানে এই যে অন্তঃকেন্দ্র, এই বিন্দু দিয়ে আমরা এখানে এরকমভাবে একটা বৃত্ত আঁকতে পারি। এই বৃত্তের এটা কেন্দ্র হয়, যার জন্য এটাকে অন্তঃকেন্দ্র বলি। কারণ কি এই বৃত্তের নাম অন্তর্বৃত্ত, আর অন্তর্বৃত্তের কেন্দ্রকে অন্তঃকেন্দ্র বলি। ঠিক আছে, যার জন্য কোণের সমদ্বিখণ্ডকের কনসেপ্টটাই অ্যাকচুয়ালি আমি এটা বৃত্ত দিয়ে বোঝাবো বলে বৃত্তটা আঁকলাম, কারণ সেটা এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, কেন বৃত্তগুলো আঁকলাম সেটাও জানা দরকার। সিমিলারলি যে আমাদের পরিবৃত্ত মানে কি, আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম কি, বাহুগুলির যে লম্ব সমদ্বিখণ্ডক, মানে এই বাহুটাকে যদি দুভাগে ভাগ করো, এই বাহুটাকে যদি দুভাগে ভাগ করো, আর এই বাহুটাকে যদি দুভাগে ভাগ করো, তাহলে সেই যে বিন্দুটা সেটা হয় আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্র কেন আমরা এটাকে বলি, কারণ এই বিন্দুতে একটা বৃত্ত আঁকলে সেটা ঠিক এই যে বাইরের এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যাবে এরকমভাবে, যার জন্য এটাকে আমরা পরিকেন্দ্র বলি। কারণ কি এটাকে আমরা পরিবৃত্ত বলি, পরিবৃত্তের এটা কেন্দ্র হয়। ঠিক আছে, যার জন্যে আমাদের অন্তবৃত্ত আর পরিবৃত্তের কনসেপ্টটা এখানে নিয়ে এলাম। ঠিক আছে, কেন নিয়ে এলাম এটা বললাম। এবার দেখো ত্রিভুজের নাম দিই আমরা, সাপোজ এ বি আর সি, আর মধ্যমা এখানে আমরা আঁকছি, একটা হচ্ছে আমাদের এডি আর একটা কি বিই, আর এদিক থেকে সিএফ। ঠিক আছে, এই যে বিন্দুটা এটা আমাদের জি নাম দিই, সিএফ। ঠিক তিনটে মধ্যমা। তাহলে প্রথমে আমাদের যেরকম লিখতে হয় লিখে নিলে, ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যেখানে এডি বিই সিএফ ত্রিভুজের তিনটি মধ্যমা। এবার দেখো এখানে অঙ্কনের বিশেষ কিছু নেই, প্রমাণে চলে যাচ্ছি আমি একদম। প্রমাণ কীভাবে তোমরা লিখবে, এখানে একটু লেখার ব্যাপার আছে। প্রমাণে দেখো এবিসি ত্রিভুজের এডি বিই আর সিএফ কি মধ্যমা, আর এই মধ্যমা তিনটি কোনখানে মিলিত হয়েছে, জি বিন্দুতে। তাহলে জি বিন্দুকে আমরা কি বলবো, এই ত্রিভুজের ভরকেন্দ্র, তাই তো। তাহলে আমরা প্রমাণে লিখছি ত্রিভুজ এ বি সি এর মধ্যমাত্রয়, মধ্যমাত্রয় মানে কি তিনটি রয়েছে, যার জন্য মধ্যমাত্রয় কি কি, এডি বিই এবং সিএফ। এবিসি ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রয় এডি বিই সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব জি ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। ঠিক, কারোর কোনো অসুবিধা নেই, এই লাইনটা লিখতে পারি যে এই যে জি এটা ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যেটাই মধ্যমা হয় আর সেটাই লম্ব হয়, সমান সমান হয়। কারণ এখানে এরকম কোনো ত্রিভুজের ক্ষেত্রে মধ্য মানে কি, এর মধ্যবিন্দুর এটা মধ্যমা হবে, কিন্তু লম্ব মানে কি এখান থেকে লম্ব হলে এটা লম্ব হবে, তখন তো সেম হবে না। ঠিক আছে, কিন্তু সমবাহু ত্রিভুজটা যদি তিনটে বাহুর সমান হয় সেক্ষেত্রে দেখো মধ্যমাও যেটা হবে লম্বও সেটা হবে। লম্ব মানে কি স্ট্রেট, তো সেটাই লিখবো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর যেটা উচ্চতা, লম্ব মানে কি যে উচ্চতাটা সেটা সে সমান হয়, তো সেটাই লিখি। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং
উচ্চতা উচ্চতা পরস্পর সমান, পরস্পর সমান। তো পরস্পর যদি সমান হয়, আমরা জানি যে লম্বগুলো অঙ্কন করছি সেগুলো যেখানে মিলিত হচ্ছে সেটা তার লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। তাহলে যখন সমান হয় তাহলে জি বিন্দুটাই তাহলে কি হয়ে গেল, লম্ব বিন্দু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব জি ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু, লম্ব বিন্দু। ক্লিয়ার? দুটো পার্ট করে দিলাম, এই যে জিটা সেটা ভরকেন্দ্রও হলো আবার লম্ব বিন্দু হলো। তাহলে আর দুটি পার্ট বাকি রয়ে গেলো, সেটা হচ্ছে এটা অন্তঃকেন্দ্রও হবে পরিকেন্দ্রও হবে। তো এবার এটা আমি এখান থেকে একটু সরিয়ে দিলাম। এবার এখানে আমরা অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্রের ব্যাপারটা লিখে নিই। এখানে একটা কিছু নাম ছিল, বি নাম ছিল। এবার দেখো আমি অন্তঃকেন্দ্রের ব্যাপারটা বলছি। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়, অন্তর্বৃত্তটা আমি একটু আলাদা করে এখানে আঁকছি। অন্তর্বৃত্ত দেখো দেখতে গেলে এখান থেকে একটু ছোট করে আঁকি, এই অন্তর্বৃত্তটা এঁকেছি। এখানে এই পয়েন্টটার নাম জি আছে, তাই তো? এটা জিডি আর এটা এখান থেকে এত পর্যন্ত আছে এ, ঠিক? সিমিলারলি এখান থেকে জিই আর এটা এদিকে আছে আমাদের বি, আর এটা এদিকে জিএফ আর এটা এদিকে আছে সি, ঠিক? তো দেখো সমবাহু ত্রিভুজের যে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ মানে কি জিডি, জিই আর জিএফ তিনটেকেই তোমরা ব্যাসার্ধ বলতে পারো। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তার কি উচ্চতার 1/3 হয়, মানে উচ্চতার 3/1 হয়। আবার আমরা জানি এটা তো মধ্যমা, এই এবিসি ত্রিভুজের এডি বিই আর সিএফ মধ্যমা পরস্পরকে 2:1 অনুপাতে ডিভাইড করে, এটাও আমরা জানি। তো মানে যে ভরকেন্দ্রটা জি এটা কি 2:1 অনুপাতে ডিভাইড করে। তো দেখো 2:1 মানে এখান থেকে এই পার্টটা, এ থেকে জি পার্টটা, এটা 2 ভাগ আর এটা 1 ভাগ। সিমিলারলি এদিক থেকে বিজিটা 2 ভাগ, জিটা 1 ভাগ, আর সিএফ এর সিজিটা 2 ভাগ আর এফজিটা 1 ভাগ। তো দেখো দেখতে গেলে তাহলে এখানে জিডি, জিই আর জিএফ কি তিনটেই সমান হয়ে যাচ্ছে। তার মানে জিটাই কি হয়ে গেল, তাহলে এই বৃত্তের কেন্দ্র হয়ে গেল। তার মানে জিটাই আমাদের কি হয়ে গেল, অন্তঃকেন্দ্র হলো। তো সেটা এবার একটু লিখতে হবে সুন্দর করে ভাষায়। তাহলে আমরা কি লিখব? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা খালি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু সত্য, অন্য ত্রিভুজে কিন্তু হবে না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, যেটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ উচ্চতার 1/3, উচ্চতার 1/3 মানে 3/1 1/3, ঠিক? 1/3। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারি জিডি, জিই আর জিএফ সমান জিডি, জিই ইজ ইকুয়াল টু জিএফ। কেন বললাম সেটা একটু আগে ক্লিয়ার করে দিলাম। তাহলে এই তিনটে যদি সমান হয় অতএব জি ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র। এবার জাস্ট লাস্ট পোর্শনটা বাকি আছে, সেটা হচ্ছে পরিকেন্দ্র। এবার পরিকেন্দ্রের ক্ষেত্রে দেখো সেই ব্যাপারটা আগে আবার বোঝায়, মানে বাইরের বৃত্তটা তার ভিতরে এরকম আছে ত্রিভুজ। আমি ভিতরের বৃত্তটা রাখছি না, এখান থেকে এটা এডি, নামগুলো দিই এডি, আর এটা বিই আর এটা সিএফ, ঠিক? এটা সিএফ, এই বিন্দুটা জি। তো পরিবৃত্তের ক্ষেত্রে এর যে ব্যাসার্ধ কোনটা, দেখো পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ এখান থেকে এই জি, এই পুরোটা হবে এটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, অথবা এটা ব্যাসার্ধ, অথবা এটা ব্যাসার্ধ। তখন তো আর এইটুকুন এটা ব্যাসার্ধ হবে না, যেমন আগের ক্ষেত্রে জিডি হলো, সেটা অন্তর্বৃত্তের ক্ষেত্রে হলো, কিন্তু পরিবৃত্তের ক্ষেত্রে এটা হবে না। তো দেখো এক্ষেত্রে এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, অথবা এটা ব্যাসার্ধ। তো দেখো এখানে যদি দেখো ভালোভাবে লক্ষ্য করো, ডি বিন্দুটা এখানে নয় এখানে, এটাকে ক্লিয়ার করে দিই, ঠিক? তো দেখো এখানেও নামগুলো আমার বাইরে দেওয়া হয়ে গেছে, নামগুলো এখানে হবে না, এখানে হবে, এটা এখানে হবে, তবেই তো এডি বি আর সিএফ মধ্যমা হবে। নামগুলো আমি বাইরে দিয়ে ফেলেছিলাম, এখানে হবে না। এবার যেটা বলছিলাম সেটা লক্ষ্য করো, এই যে এজি, বিজি আর এখানে সিজি, এগুলো কি পরিবৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হবে। তো ব্যাসার্ধ তিনটিও দেখো এখানে সমান বলতে পারবো, কারণ কি আমরা আবার জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে
আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ হয় উচ্চতার 2/3, এখানে অন্তবৃত্তের ক্ষেত্রে 1/3, পরিবৃত্তের ক্ষেত্রে 2/3, মানে কি 3 ভাগের 2 ভাগ। তাহলে আমরা জানি এডিটা 2:1 মধ্যে ডিভাইড হয়েছে, তাহলে 3 ভাগের 2 ভাগ মানে কি এটা। সিমিলারলি এটাও আমাদের 2 ভাগ আর এটা 2 ভাগ, তো যার জন্য কি হবে, এই 3টা আমাদের সমান হয়ে যাবে। তো সেম এখানে কথাটা আমাকে লিখতে হবে। তো এটাকে আমি সরিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখব, কি আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেম জিনিস আমরা লিখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ উচ্চতার দৈর্ঘ্যের 2/3, 2/3। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব এই যে এজি বিজি আর সিজি সমান, এজি বিজি আর সিজি সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারলাম, অতএব জি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। তাহলে অতএব জি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। তাহলে অতএব দেখো যেটা মানে প্রমাণ করা ছিল সেটা প্রমাণ হলো, কি 4টে বিন্দু অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্বকেন্দ্র, লম্ববিন্দু যেটা বলছে বইয়ে, সেটা সমাপতিত হলো, একই বিন্দু হলো। তো এটা জাস্ট একটু বোঝার আছে, একটু লিখতে হবে। এখানে ক্লিয়ার করে দিই, অসুবিধা হলে আরেকবার ব্যাক করো, কারণ এখানে অনেকগুলো নতুন কনসেপ্ট তোমরা জানতে পারলে। এটাকে আবার রিপিট করো, নিজে হাতে লিখে খাতাই করো, ঠিক আছে। অনেক সময় যখন নতুন কনসেপ্ট আমরা শিখি, একবারে দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয় না, কিন্তু সেই জিনিসটাকে যখন দ্বিতীয়বার পড়বে দেখবে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে, যখন আরেকবার পড়বে কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। তো রিভাইজ করতে থাকবে বারবার, ঠিক আছে। আমি কোয়েশ্চেন নাম্বার 4-এ মুভ করছি। দেখো 4-এর দাগের কোয়েশ্চেন কি বলছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এডিবিসিএফ মধ্যমা। তাহলে আগে একটা এবিসি ত্রিভুজ আঁকি এখানে, তারপর দেখছি। এটা যে কোনো ত্রিভুজ সমবাহু সেরকম কিছু বলে দেয়নি, জাস্ট বলেছে একটা এবিসি ত্রিভুজের এডি বিই আর সিএফ 3টি মধ্যমা। তোমাকে বলতে হবে কি এ ত্রিভুজ এবিসি আর ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র তো এটা আমরা দেখতেই পাচ্ছি জি, ডিইএফ মানে যদি এটাও যুক্ত করো, এই ত্রিভুজের ভরকেন্দ্রটাও কি হবে বলছে, জি হবে, এটা তোমাকে বলতে হবে। তো এটা ভরকেন্দ্র জি আমরা তখনই বলতে পারবো যদি এখানে নাম দিই সাপোজ পি, এই বিন্দুটার নাম দিই কিউ, আর এই বিন্দুটার নাম দিই আর। যদি এই যে পিই আর আর ডি আর এফ কিউ এর মধ্যমা হয়, দেখো আলাদা করে দেখাচ্ছি। এখানে আমি বলছি এই পিই আর এখানে এফ নাম আছে, এফ কিউ, এই নামটাকে কিউ দিয়েছি, এখানে ডি নাম আছে, এটাকে আর নাম দিচ্ছি, আর ডি। যদি এই 3টি মধ্যমা হয় তবেই আমরা বলতে পারবো এটা এর ভরকেন্দ্র, কারণ মধ্যমাত্রায় যেখানে মিলিত হয় সেটাই ভরকেন্দ্র হয়, ঠিক আছে। ক্লিয়ার করতে পারছো? তো দ্যাট মিন্স আমাদেরকে দেখাতে কী হবে সেটা আগে মাথায় নিয়ে আসি। দ্যাট মিন্স দেখাতে হবে আমাকে এই যে পিই, এফ কিউ আর এই যে আর ডি, সেগুলো কি মধ্যমা। মধ্যমা মানে কি, মানে এফ ডি এর মধ্যবিন্দু পি। দ্যাট মিন্স এফ পি ইজ ইকুয়াল টু পিডি, কিউ ইডি এর মধ্যবিন্দু, তার মানে ডি কিউ ইজ ইকুয়াল টু কিউ ই আর ই এফ এর মধ্যবিন্দু। দ্যাট মিন্স এফ আর ইজ ইকুয়াল টু আর ই। আমাদেরকে অ্যাকচুয়াল দেখাতে কী হবে সেটা মাথায় এলো। এই জিনিসটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো কি, এই যে পিই, এফ কিউ আর আর ডি এটা মধ্যমা, তাহলে কি হয়ে যাবে, এরও ভরকেন্দ্র আমাদের জি হয়ে যাবে, সমান হয়ে যাবে দুটি ত্রিভুজের ক্ষেত্রে। তো তাহলে প্রথমে যা যা দেওয়া আছে সেটা একটু লিখে নিলে। দেখো এখানে অঙ্কনে কি করবে, অঙ্কনে আমাকে কি করবে, কি ডিইএফ যুক্ত করা হলো, এটাই। এখানে বেশি কিছু তো অঙ্কন নেই, ঠিক আছে। তো ডিএফ যুক্ত করা হলো, আর এখানে এই যে বিন্দুগুলো পি কিউ আর এই 3টি নাম দিলাম, ঠিক আছে। এখানে আর বিশেষ কিছু করার নেই। এবার প্রমাণে চলে আসছে, ঠিক আছে। এই পোর্শনটা এখান থেকে সরিয়ে দিলাম। প্রমাণে দেখো ত্রিভুজ এবিসি, আমাদের এবিসি এর এডি বিই আর সিএফ কি আমাদের মধ্যমা। এবার দেখো ত্রিভুজ এবিসি এর এফ তো এবি বাহুর মধ্যবিন্দু, ই এসি বাহুর মধ্যবিন্দুটা তো আমরা জানি, কারণ এটা মধ্যমা তো এগুলো। তা দেখো ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয় আর এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে এফই প্যারালাল টু বিসি, এফ ইজ ইকুয়াল টু হাফ বিসি আমরা জানি। এটা আমরা অনেক আগে পড়েছি। যে কোনো ত্রিভুজের
যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক, এটা পড়েছিলাম। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, দ্যাট মিন্স এপি, সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল এবং তৃতীয় বাহুর অর্ধেক। তো সেই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে, কি ত্রিভুজ এবিসি এর প্রমাণ থেকে আমি স্টার্ট করছি, কি ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি কি এফ ও ই, এফ ও ই। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এফই প্যারালাল টু বিসি এবং এফই ইজ ইকুয়াল টু হাফ বিসি। ঠিক, এটা আমরা বলতে পারি। আবার দেখো, তাহলে এটা আবার কি ইমপ্লাই করছে, এফই প্যারালাল টু বিসি এবং এটাকে আমরা একটু চেঞ্জ করব, এফই ইজ ইকুয়াল টু হাফ বিসি। বিসি এর হাফ মানে কি, ডিটাতের মধ্যবিন্দু, তো বিডিও হতে পারে আবার ডিসিও হতে পারে। তো আমি এখানে লিখছি কি বিডি, বিসি এর হাফ মানে আমি লিখছি বিডি। কেন লিখছি দেখো, এবার দেখো এখানে যে এফ ই ডি বি একটা সামান্তরিক চতুর্ভুজ হয়ে যাবে। কেন বলো তো, কারণ এফই আর বিসি কি প্যারালাল, এফির সঙ্গে বিসি প্যারালাল, যদি এরকমভাবে দেখতে চাও, এ দেখো এটা প্যারালাল। আবার বলছে এফির সঙ্গে এই যে বিডিটা সেটা সমান, বিসি প্যারালাল মানে কি, এখানে যদি আমরা একটা বিডি লিখি তাতেও কোনো অসুবিধা নেই, কারণ যেটাই বিসি সেটাই বিডি, একই তো লাইন। বিসি যদি প্যারালাল হয় বিডিও তো প্যারালাল হবে, কারণ বিসি এর একটা ছোট পার্টই তো বিডি। তাহলে দেখো এখান থেকে আমরা কি বললাম, একটা চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল, এফির সঙ্গে বিডি সমান্তরাল, আবার এফির সঙ্গে বিডি সমান। তো এখান থেকে আমরা বলতে পারি এফ ই বিডি একটা সামান্তরিক চতুর্ভুজ। তো আমরা এই কনসেপ্টটা এই জন্যই করলাম, এখানে আমরা এটা দেখাবো কি এই যে এফ ই ডি বি এটা একটা সামান্তরিক চতুর্ভুজ। অতএব লিখি এফ ই ডি বি একটি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, পড়েছিলাম। অনেক কনসেপ্ট এখানে লাগছে, দেখতে পাচ্ছ। এই প্রিভিয়াস কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে কিন্তু মানে কোয়েশ্চেনে অর্ধেক জিনিস বুঝতেই পারবে না। যদি এ বি সি ডি কোনো একটা সামান্তরিক হয়, তাহলে আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে এ ও ইজ ইকুয়াল টু ও সি, ডি ইজ ইকুয়াল টু ও বি। তো সিমিলারলি দেখো এখানেও এই যে সামান্তরিকটাই বলছি এফ ই ডি বি, এটা একটা কর্ণ এটা আর একটা কর্ণ এটা, তাহলে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো সেই হিসাব মতন দেখো এফ পি ইজ ইকুয়াল টু পিডি হয়ে যাবে, যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা তো মাথায় আছে। আমরা কি প্রমাণ করব, কেন আমরা এত কিছু করছি, তো এটা সামান্তরিকটাও কেন প্রমাণ করলাম, দেখো আমাদের একটা পার্ট এসে গেল। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এফ পি ইজ ইকুয়াল টু পিডি, ব্র্যাকেটে রিজনটা লিখে দেবে। কি রিজন লিখে দেবে, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লিখে নিতে পারবে। রিজনটা এখানে লিখবে, আমি আর লিখলাম না, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সিমিলারলি দেখো এটা তো একটা পার্ট হলো। এবার সিমিলারলি যদি এই দিক থেকে এফ ই সি ডি এটাকে একটা সামান্তরিক প্রমাণ করি, তো সেক্ষেত্রেও সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তো ই কিউ ইজ ইকুয়াল টু ডি কিউ, সেটা প্রমাণ হয়ে যাবে। তো এটার প্রমাণ করার দরকার নেই, সিমিলারলি আমরা লিখে দেবো কি একইভাবে আমরা এফ ই সি ডি একটা সামান্তরিক প্রমাণ করে একইভাবে আমরা এফ ই সি ডি সামান্তরিকের ক্ষেত্রে বলতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু কিউই, ডি কিউ ইজ ইকুয়াল টু কিউই। ঠিক, এটা কেউ যদি চাও এটাকেও প্রমাণ করতে পারো সিমিলারলি, যেরকমভাবে এটা প্রমাণ করলাম সিমিলারলি এটাও প্রমাণ হবে। কি এখানে ইএফ প্যারালাল টু বিসি আর ইএফ ইজ ইকুয়াল টু হাফ বিসি, হাফ বিসি এর জায়গায় আমি এখানে বিডি লিখেছিলাম, তোমরা তখন ডিসি লিখবে।
ঠিক আছে। বাট এটা সিমিলারলি একইভাবে এফ ই সি ডি সামান্তরিকের ক্ষেত্রে আমরা বলতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু কিউ ই। আর উপরের এটা এফ আর ইজ ইকুয়াল টু আর ই, এটা প্রমাণ করতে গেলে কোন সামান্তরিকটা দরকার? এ এফ ডিই, এ এফ ডিই, এই সামান্তরিকটা, এই সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দেয় এটা, তাহলে এটাও আমরা লিখে দিই। তো এবার লিখবো, এখানে নাম কি ছিল? বি, আর এটা ডি। আবার একইভাবে এ এফ ডিই একটি সামান্তরিক প্রমাণ করে আমরা বলতে পারি কি বলতে পারি? এফ আর ইজ ইকুয়াল টু আর ই। তাহলে কি হয়ে গেল? তাহলে অতএব ত্রিভুজ ডিইএফ এর ইপি ডিআর আর এফ কিউ তিনটি মধ্যমা, আর তিনটি মধ্যমা মানে জি, তাহলে এর ভরকেন্দ্র হবে। তাহলে এটা একটু লিখতে হবে। অতএব ত্রিভুজ ডিইএফ এর কি নাম? ডিআর, এখানে আমাদের ইপি এবং এফ কিউ মধ্যমা। অতএব জি ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র। এটা প্রমাণ হয়ে গেল। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র তো জি আমাদের জানাই ছিল, ত্রিভুজ ডিইএফ এরও ভরকেন্দ্র আমরা জি বলে দিলাম। তো মোট দেখো 4টি কোয়েশ্চেন কমপ্লিট হলো। কেমন সুন্দরভাবে প্র্যাকটিস করো, অনেক কনসেপ্ট রয়েছে, সুন্দরভাবে লিখে বুঝে প্র্যাকটিস করো। যে কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, আমি আবার রিপিট করে দেবো, ঠিক আছে? এখানে অনেক কিছু জানার আছে, অনেক কনসেপ্ট একটা কোয়েশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে। কেমন? তো চলো আজকের মতন টাটা।